দশম শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষার্থীদের কথানুসারে একটা কবিতা পড়াচ্ছি আজ। আমাদের পাঠ্য বিষয়ের এটা শেষ কবিতা, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এর আগে দুটো কবিতা আমি পড়িয়েছি, একটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায় রচিত একাকারে, আর একটা কবিতা তিন পাহাড়ের কোলে, কবি শক্তি চট্টোপাধ্যায়। আজকে আরেকটা আমাদের যে কবিতাটা পাঠ্য বিষয়ে আছে সেইটার নাম হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি এখনও জীবিত রয়েছেন, আমাদের খুব সৌভাগ্য। কবি শঙ্খ ঘোষ 1932-এ জন্ম, আজও বেঁচে রয়েছেন। এই কবির পরিচিতি সম্পর্কে একটু কথা বলি। এনার সাহিত্যিক নাম হচ্ছে কুন্তক, সাহিত্যিক ছদ্মনাম লিখে দিয়েছি। কুন্তক কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন ছদ্মনাম ভানুসিংহ, এনার তেমনি ছদ্মনাম কুন্তক, কয় হর্ষু দন্তনত এক ক। ইনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন। এই তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, যে কাব্য থেকে এই পাঠ্য কবিতাটা নেওয়া, সেই পাঠ্যগ্রন্থটির নাম, কাব্যগ্রন্থের নাম জলই পাষাণ হয়ে আছে। জলই পাষাণ, পাষাণ পাথর, জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ, এটা মূল গ্রন্থ। এই মূল গ্রন্থ থেকে এই পাঠ্য কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি এটা নেওয়া হয়েছে। আর কি, এইটাই হচ্ছে সব থেকে শেষতম কবিতা, এই কাব্যের শেষ কবিতা আমাদের পাঠ্য কবিতাটি। কোন কাব্যের? জলই পাষাণ হয়ে আছে, সেই কাব্যের সব থেকে শেষতম কবিতা, 31 নম্বরের কবিতা। 31টি কবিতা আছে, এই 31 নম্বর কবিতা অর্থাৎ শেষতম কবিতাটি আমাদের পাঠ্য কবিতা লিখে দিয়েছি। এই কাব্যের মানে জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যের শেষ কবিতা আমাদের পাঠ্য কবিতা অর্থাৎ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। যদি প্রশ্ন আসে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, লিখতে হবে জলই পাষাণ হয়ে আছে। এই কবির ছদ্মনাম কি? কুন্তক, লিখে দিয়েছি। এরপর বাংলাদেশে এই বাংলা কাব্যে, বাংলা সাহিত্য জগতে, বাংলা কাব্যাকাশে এই বাংলা কাব্যে এই কবি মানে কবি শঙ্খ ঘোষ ছিন্নমূল কবি নামে পরিচিত। ছিন্নমূল কবি এনাদেরকে বলা হয় ছিন্নমূল কবি। কেমন? কবিতাটা পড়ার আগে এই কবিতা সম্পর্কে, কবিতার ভূমিকা, কবিতা রচনার আগে আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন সেটা একবার আমরা দেখে নেব। অন্য এক কবিতায় আমরা একটা পড়েছিলাম, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, চারদিকে বিধ্বস্ত ভারতবর্ষ, সারা পৃথিবীর এক দেশ অন্য দেশকে গ্রাস করতে চাইছে, শান্তির বাতাবরণ নেই। শান্তির এই যে শুভ দিক, শান্তির মঙ্গলময় দিক, যুদ্ধের, বিমানের, বোমার, কালো বারুদের ঢাকা পড়ে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর বুকে আজ বড় দুঃসময়, মানব জাতির ইতিহাসে বড় দুঃসময়, বড় সংকটপূর্ণ সময়। এই সংকটময় পরিস্থিতিতে মানুষের নিরাপত্তার, মানুষের নিরাপদে বসবাস করার পক্ষে খুবই সন্দেহ। কেন? লাইনটা পড়াচ্ছি। দুঃসময়, পৃথিবীর গভীর গভীরতর, শুধু ভারতবর্ষে নয়, শুধু নিজের রাজ্যে নয়, নিজের দেশে নয়, সারা পৃথিবীতে একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম আবহাওয়া চলছে। যুদ্ধের আবহাওয়া, হিংসার আবহাওয়া। যতই আমরা বলি অন্তর থেকে বিদ্বেষে বিষ নাশো, কবি রবীন্দ্রনাথ বলেছেন, আমরা কিন্তু মুখে বললেও বাস্তবতা প্রয়োগ করতে পারিনি। দুঃসময়, বিপদের আশঙ্কা, মৃত্যুর হাতছানি।
চরম দুঃখ, চরম অস্থিরতা, ঘর থেকে বেরোচ্ছি, ঘরে ফেরা পর্যন্ত জীবিত অবস্থায় ফিরব কিনা এটা নিয়ে এখন সন্দেহ। প্রতি মুহূর্তেই বিপদের আশঙ্কা, প্রতি মুহূর্তেই মরণের হাতছানি, মৃত্যুর দূত যেন ওত পেতে বসে আছে। কখন মরণ আসে কে বা জানে, কালিদহে কখন যে ঝড়, কমলের নাল ভাঙে। কমল পদ্মফুল জীবনের প্রতীক, সিম্বল অফ লাইফ। কালিদহ সিম্বল অফ ডেথ, মৃত্যুর প্রতীক। কালিদহে কখন যে ঝড়, যে কোনো মুহূর্তে এই ঝড় উঠলে আমাদের জীবনদ্বীপ নিভে যেতে পারে মৃত্যুর ঝোড়ো বাতাসে। তার থেকে আমাদেরকে রক্ষা করতে হবে নিজেকে, বাঁচতে হবে নিজেকে। পরস্পরের মধ্যে বোঝাপড়ার মধ্যে, পরস্পরের আহ্বানের মধ্য দিয়ে আমরা বাঁচার পথটা খুঁজে নেব। এইটাও এক ধরনের লড়াই, প্রতিকূল অবস্থার বিরুদ্ধে বেঁচে থাকার লড়াই। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই মরণজয়ী করতে হবে রে। মৃত্যুকে জয় করার জন্যেই এখন কি এই যে দুঃসময়, এই যে বিপদের আশঙ্কা, এই যে মৃত্যুর হাতছানি প্রতি মুহূর্তে আমাদের জীবনকে মন্থর, অস্থির, বিপন্ন করে তুলেছে। আমরা নিস্তেজ হয়ে পড়ছি। আশেপাশে যখন দেখতে পাচ্ছি তখন এই কবিতা আমরা পাবো, দূরে পাশে শিশুদের সব, ছোট বাচ্চা শিশুদের মৃতদেহ পড়ে আছে। আমার চোখের সামনে এই শিশুদের মৃতদেহ কি আশার কথা আনবে, কি ভরসার কথা আনবে, কি বাঁচার কথা আনবে? কিছুই না, বরং আমাকে ভয়ে সন্ত্রস্ত করে দেবে। অজানা আশঙ্কায় প্রাণ কাঁপবে। এই কবিতায় কবি বলেছেন, এ মুহূর্তে আমরাও মরে যাব নাকি? যারা বড়, যারা অগ্রজ, যারা অভিভাবক, আমাদের মতো যারা, তারা দাঁড়িয়ে যখন এই দেখছে বাস্তবে একটা দুঃস্বপ্ন, সামনে পিছনে মৃতদেহ, ছোট ছোট শিশুরা মৃতদেহ অবস্থায় পড়ে আছে, অজানা রোগে নয়, কোনো এক অত্যাচারী মানুষের, কোনো এক সমাজবিরোধী মানুষের অত্যাচারে। আর কি সেই জন্য বলছে যে কোনো মুহূর্তে আমরা কি মারা যাব? এখানে একটা প্রশ্ন আছে। যে কোনো মুহূর্তে মরণের ঘরে চলে যাওয়ার ভয়, শঙ্কা, ভয়। যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি, বাঁচার কোনো ভবিষ্যৎ নেই, আগামী দিনে কী হবে, বেঁচে থাকবো কিনা সন্দেহ, এরকম একটা অস্থিরতার যুগে আমরা রয়েছি। বারুদের উপরে বাস করা, প্রতি মুহূর্তে কখন কি হবে জানা নেই। আমি নির্দোষ, কিন্তু যে কোনো মুহূর্তেই কোনো এক কারণে, কোনো এক মানুষের আঘাতে, কোনো এক আততায়ীর আঘাতে, কোনো এক অসামাজিক লোকের ছোঁড়া বন্দুকে কিংবা বোমাতে আমার জীবন পাখি উড়ে যাবে মুহূর্তের মধ্যে। সুতরাং প্রাণদীপটা নিভে যাবে। যারা আমার আশাতে, যারা আমার প্রতীক্ষায় ঘরে বসে আছে, এক্ষুনি সেই লোকটা ফিরবে, ঘরে একটা আনন্দ পরিবেশ হবে, সেটা আর হলো না। ফিরল না যখন, তখন ঘরের সবাই নিরানন্দ হয়ে, মুমূর্ষু হয়ে, দুঃখের শোকে মুহ্যমান হয়ে সময় কাটাচ্ছে। কবি বলছেন কি, বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য, ভালো করে লাইনগুলো দেখবে, বাঁচার জন্য প্রথমে আমরা বাঁচবো, তারপর ভবিষ্যৎ চিন্তা। আমি আগে বাঁচি তো, তবে তো দেখা যায় আগামীকাল কী হবে, পরের কথাটা পরে, আগে বাঁচি। বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য। কি করে বেঁচে থাকবো? প্রতি মুহূর্তে ভয়, প্রতি মুহূর্তে আশঙ্কা, অজানা আশঙ্কায় প্রাণ কাঁপে। একটা প্রদীপ যখন জ্বালিয়ে দেওয়া হয়, তখন একটু বাতাস জোরে বইলেই সেই প্রদীপটা নিভে যাওয়ার শঙ্কা অনেক বেশি, ভয় অনেক বেশি। সেই জন্য প্রদীপটাকে আড়াল দিয়ে বাতাসটাকে আটকাতে হয়। এখানে সেই আটকানোটার পথ কিছু নেই। এরা কবিতায় কি বলছেন কবি, একটু পরে আসছি। বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, নিজেদের বাঁচিয়ে রাখার জন্য মরিয়া চেষ্টা, পরস্পরের প্রতি আহ্বান,
আহ্বানটা কি? কবিতাটার নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে পরস্পর কাছাকাছি থাকবো, নিজেকে জড়িয়ে রাখবো, দূরত্ব নয়, অনেক দূরে যাওয়া নয়, মুখোমুখি বসে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে প্রতিনিয়ত নিজের জীবনকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। আয় আরো বেঁধে বেঁধে থাকি, মনে থাকবে? প্রতি মুহূর্তে জীবনকে বাঁচার জন্য, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, প্রাণকে ধরে রাখার জন্য, এই পৃথিবীর মাটিতে নিজেদিকে স্থায়িত্ব করে দেওয়ার জন্য কি করব? আমরা প্রতি মুহূর্তে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে একজোট হয়ে আমরা এগোবো। আমরা যে কাজ করব সমবেতভাবে। সুতরাং সবাইকে আহ্বান করে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি, এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি যাতে আমাদের আর না আসে, কিংবা এই পরিস্থিতিটাকে আমরা যদি উত্তরণ করতে পারি তাহলেই আমাদের বেঁচে থাকা সম্ভবপর। কবি বলছেন কবিতায়, একজন আরেকজনকে ডাক দিচ্ছে। কে ডাক দিচ্ছে আমি কবিতাটা যখন পড়াবো তখন বলবো। আয়, আহ্বান, আরও এর আগে যেমন আমরা ছিলাম আরও ঘনিষ্ঠ হব, আরও কাছাকাছি হব, আবার মনের মিল থাকবে, হৃদয়ের সাথে হৃদয়ে যোগ থাকবে, প্রাণের সাথে প্রাণের টান থাকবে। আমরা কেউ পর নই, আমরা সবাই এই অবস্থায় এক একজন মুমূর্ষু মানুষ, আমরা এক একজন ভয়ার্ত মানুষ, আমরা এক একজন দুস্থ অসহায় মানুষ। আমাদেরকে সাহায্য করার কেউ নেই, আমরা পরস্পর পরস্পরকে সাহায্য করব। পরস্পর সাহায্য করলেই পরস্পর পরস্পরের মধ্যেই বেঁচে থাকার স্বাদটা পাবো। কবিতাটার নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতাটা পড়াচ্ছি, লাইনটা দেখবে। প্রথম স্তবক, একটু শক্ত কবিতা আছে। ডান পাশ বাঁ পাশ আমরা জেনে নেব একটু পরেই, কবিতায় যখন পড়াচ্ছি। কবিতাটা দেখবে, কবিতাটা বইটা রাখবে কাছে। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যখনই আমি পড়াই বইটা রাখবে, গল্প কিংবা কবিতা যাই পড়ানো হোক না কেন বইটা সামনে রাখাও দরকার, নইলে বুঝতে পারবে না কি আছে। কবিতাটা পড়াচ্ছি। আমাদের ডান পাশে ধস, পাহাড়ি ধস, ডান পাশ, যে কোনো মুহূর্তে মাটি ধসে মাটি চাপা পড়ে মারা যাওয়ার আশঙ্কা। ডান পাশ ধস, মাটি চাপা পড়ে মৃত্যুর, হয় আহত নাইলে নিহত, আশঙ্কা মানে ভয়। হয় সে আহত হবে মানে উন্ডেড, না হয় নিহত হবে, দুটোর মধ্যে একটা। পাহাড়ে ধস যদি নেমে যায় আমাদের শরীরের উপর যদি পড়ে, অত বড় পাহাড় কিংবা বিশাল কোনো মাটির ধস শরীরের উপর পড়ে গেল, পুরো চাপা পড়ে গেলাম, বাঁচার সম্ভাবনা খুব কম। এটা হচ্ছে ডান পাশ, ডান রাইট সাইড, ডান দিক, দক্ষিণ দিক, রাইট সাইড। এই যে আমরা দাঁড়িয়ে আছি ডান সাইডটা। লাইনটা বলছে চারটে দিকে আছে। আমাদের বাঁয়ে গিরিখাদ, বাঁ পাশ, এটা যদি ডান হয় এটা যে দক্ষিণ দিক, এটা ডান পাশ। লাইনটা দেখবে, ডান পাশ বাঁ পাশ, এই যে ডান পাশ মানে দক্ষিণ দিক, ডান দিক। এটা যে বাম পাশ, বাম দিক, বাম দিক। দক্ষিণ দিক, বাঁয়ে গিরিখাদ, এটা বাম। বামে কি আছে? বাঁয়ের দিকে, এটা যদি দক্ষিণ দিকে, এটা বাঁয়ে। গিরি মানে পাহাড়, পাহাড়ি খাদ, গিরিখাদ গর্ত। গিরি মানে পাহাড়, পাহাড়ের গর্ত আছে, যে কোনো মুহূর্তে পা ফসকে পড়ে যাব, অনেক অতল গহ্বরে গাড়াতে চলে যাব, মার খাবো, মরে যাব। এটা যে দক্ষিণ দিক, এটা যে বাঁ দিক, দুটো দিক শেষ, মৃত্যুর আশঙ্কা। আমাদের মাথায় উপর দিকে বোমারু, বোমা ফেলে যে বিমান, যুদ্ধের বিমান, মোটেই ভালো নয়, অশুভ সংকেত। পায়ে পায়ে মাটির নিচে, পায়ে পায়ের তলায় যে মাটি আছে প্রচণ্ড ঠান্ডা, হিমানির বাঁধ, হিমানি বরফ, আইস, হিমানি বরফ, হিম মানে বরফ। প্রচণ্ড শীত, পা রাখা যাচ্ছে না,
বরফের নিচে যদি বরফ দেওয়া হয় তার উপরে বেশিক্ষণ মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। উপরে বোমারু বিমান ঘোরাফেরা করছে, মাথার উপর যে কোনো মুহূর্তেই একটা ফেলে দিলেই জীবন শেষ। ডান পাশে পালিয়ে যাওয়ার উপায় নেই, প্রচণ্ড ধস, মাটি চাপা পড়ে মরে যাব। বাঁ পাশে প্রচণ্ড গর্ত, পাহাড়ি খাদ, পালানোর কোনো পথ নেই। উপরে নেই, নিচে নেই, ডান পাশে নেই, বাঁ পাশে নেই। অর্থাৎ চতুর্দিকে বিপদের আশঙ্কা, চারদিকে বিপদের ছবি, যেদিকে পালাবার পথ নেই। জীবনকে বাঁচিয়ে রাখার পালাবার পথ রুদ্ধ। চারদিকে বিপদ, চতুর্দিকে বিপদ। লাইনটা দেখো, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের বাঁচার পথ নেই এই সময়। কোন দিকে পালাবো? ডাইনে গেলে বিপদ, বাঁয়ে গেলে বিপদ, উপরে গেলে বিপদ, নিচে যাওয়া যাবে না, বরফ। কোথায় থাকবো? বসার জায়গা নেই, বিশ্রামের জায়গা নেই, আরামের জায়গা নেই, পুরোটাই তো অস্থিরতায়। কিভাবে থাকবো? এরপর কি হবে? আমাদের ঘর গেছে উড়ে, আমরা সর্বহারা, ঘর নেই, আমরা আশ্রয়হীন, আশ্রয়হারা। ঘর নেই, যেটুকু ছিল সব শেষ হয়ে গেছে। আমরা এখন ফুটপাতেই, পথেই আমাদের ঘর, পথেই আমাদের সব। সুতরাং এই পথ আমাদের একমাত্র জীবনের মূলধন। এই পথটাই আমাদের জীবনের ঠিকানা। আমাদের ঠিকানা নির্দিষ্ট বাসস্থান নয়। এখানে ঘর গেছে উড়ে, উড়ে মানে উড়ে চলে গেছে তা নয়, সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমরা নিরাশ্রয় হয়ে গেছি। এক কথা হয়েছে, এই সব অসহায় মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, নিরাশ্রয় মানুষ, যারা পদদলিত, যারা শ্রমজীবী মানুষ, যারা শোষিত, যারা নিপীড়িত, যারা নির্যাতিত, যারা শোষিত, নিপীড়িত, এই মানুষগুলাই আতঙ্কিত। আতঙ্কিত কিসে? যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হবে। কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে, অত্যাচারের ভয়ে, মৃত্যুর ভয়ে ভীত। এই যে অজানা আশঙ্কায় প্রাণ কাঁপে। লাইনটা পড়াচ্ছি, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এইটাই নৈরাশ্যা, এইটাই হতাশা। আমাদের অতি আপনজন, আমার থেকে বয়সে অনেক ছোট, আমাদের যারা শিশু, যারা এই সদ্য পৃথিবীর আলো পেয়ে এসেছে, যাদের জীবনটা পুরোটাই বাকি। সুতরাং সেই শিশুদের সব মানে মৃতদেহ, এই যে শিশুদের সব মৃতদেহ, ডেড বডি, দুর্যোগ এইটা যখন আমরা দেখতে পাবো, এই অসহায় মানুষগুলো, এই যারা রয়েছে, তারা যখন কি দেখছে? আমাদের শিশুদের সব, অন্য কারো নয়, আমাদের নিকটাত্মীয়, আমাদের প্রতিবেশীদের, আমাদের অতি পরিচিত এই শিশুরাই হাঁটাচলা করে এই পৃথিবীতে ঘুরে বেড়াতো, এই মাটিতে বসবাস করত, ধীরে ধীরে বড় হতো। তারা এখন চিরনিদ্রায় নিদ্রিত, তারা এখন এই মাটিতে শুয়ে আছে, আর কখনো জাগবে না। ছড়ানো রয়েছে কাছে দূরে, কোনোটা সামনে, কোনোটা পিছনে, মৃত্যু সর্বত্র। আর কি? লাইনটা ভালো করে দেখবে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? এইটা হচ্ছে সব থেকে, এইটার জন্যেই সে আহ্বান করছে, এইটা তার প্রতিবাদ। বুঝি তাহলে কি আমাদের শিশুরা যারা মারা গেছে, আমরাও কি এইভাবে চলে যেতে হবে? আমাদের আর কিছু থাকবে না? এইটাই প্রতিবাদ করে তারা মনে মনে কি করছে? আক্ষেপ, খেদোক্তি আর প্রতিজ্ঞা করছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আগে যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ গন। এরপর ভবিষ্যতে যাতে এরকম কোনো দুর্যোগ সময়, এই ভবিষ্যতে দুঃসময় এলে যাতে আমরা মোকাবিলা করতে পারি, আমরা বেঁচে থাকতে পারি, সেই জন্য এই প্রতিবাদ। এই প্রতিবাদটা কিন্তু নীরব, লাঠি নিয়ে অস্ত্র নিয়ে হাঙ্গামা নয়, নীরব প্রতিবাদ। কি বলছেন কবি? আমরাও তবে এ মুহূর্তে মরে যাব নাকি? প্রশ্নচিহ্ন নিজেদের। তাহলে কি আমরা মারা যাব নিঃশেষ্টভাবে? কোনো প্রতিবাদ নেই?
আমাদের পথ নেই, আর বাঁচার কোনো পথ নেই, একটাই পথ। কোনটা? আমরা পরস্পরকে যদি নিজেকে বেঁধে রাখতে পারি, আত্মীয় পরিজনের মধ্যে রাখতে পারি, নিজেদের পাশাপাশি থাকি, নিজেদের মধ্যে কোনো গোলমাল, ঝগড়াঝাঁটি, দলাদলি এসব নয়, আমরা পরস্পরের প্রাণের মানুষ, আমরা পরস্পরের আত্মীয়, তাহলেই আমরা একজনের দুঃখটা অন্যজন অনুভব করতে পারবো। আর কি? আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, এই যে নৈরাশ্য আমাদের ইতিহাসেই নেই, ইতিহাসের পাতায় আমাদের নাম থাকবে না, আমরা এলাম, মরলাম, চলে গেলাম, শেষ। ইতিহাস কারা তৈরি করে? যারা মহান, যারা রাজা, যারা এখানে বিশেষ বিপ্লব করেছেন, যারা যুদ্ধ জয় করেছেন, মাথায় যারা রাজমুকুট, সোনার মুকুট পরেছেন, তাদের ইতিহাস। এখানে কি আমাদের ইতিহাস নেই? এটাই নৈরাশ্য, বিপ্লবের ইতিহাস নয়। অথবা এমনই ইতিহাস, হয় এটা, না হয় কোনটা হবে, অথবা এমন ইতিহাস, আমাদের ইতিহাসটাই ইতিহাস হয়ে থাকবে। এর আগে এরকম ইতিহাস, নির্মম কাহিনী, এরকম অত্যাচারের কাহিনী, শোষণের কাহিনী পৃথিবীর মানুষ ইতিহাসে পড়েনি, দেখেনি। আমাদের ইতিহাসটাই জীবনের প্রথম ইতিহাস, জীবনে বেঁচে থাকার ইতিহাস। কবি কি বললেন? আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এই লোকগুলো বলছে 12 মাস ভিখারি আমরা, চিরদিন। 12 মাস মানে 1 মাস 2 মাস নয়, এই বছরটা হলে পরের মাস নয়, 12 মাস মানে কন্টিনিউ। গত বছরই ছিলাম ভিখারি, এই বছরও ভিখারি, আগামী বছরও। আমাদের অবস্থার কোনো উন্নতি নেই, আমাদের এই আর্থিক অবস্থার উন্নতি হবেও না। সুতরাং কি হবে? পৃথিবী হয়তো আছে, বেঁচে আছে, মনে মনে বুঝতে পারছে পৃথিবীটা বেঁচে থাকতে পারে, মনে হচ্ছে এরকম। কিংবা আমরা যদি আমাদের দিকে তাকিয়ে মনে করি, তাহলে পৃথিবীটা বেঁচে নেই। আমরা যেমন মুমূর্ষ, পৃথিবীর অন্যরা মুমূর্ষ হয়ে আছে। এক শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণী, বেঁচে আছে, তাদের কলরব, তাদের হই হট্টগোল, তাদের বিলাসবহুল জীবন, এটাকে দেখে এই নিরাশ্রয় মানুষগুলো বলছে পৃথিবীটা বেঁচে আছে। আর আমরা যখন আমাদের দিকে, নিজেদের দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে পৃথিবীতে কেউ বেঁচে নেই, সব মৃতপ্রায়, নিজের মতো দেখছে। আর কি? আমাদের কথা কে বা জানে? আমাদের কথা শোনার কেউ নেই, আমাদেরকে বলার কেউ নেই, আমাদেরকে জানার কেউ নেই, আমাদের খবর নেওয়ার কেউ নেই। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, প্রত্যেক দরজায় দরজায় আমরা ঘুরে বেরিয়েছি, প্রত্যেকের কাছে গেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি, কোনো আশ্বাস পাইনি। আশা তো দূরের কথা, আশ্বাস বাণী পর্যন্ত কেউ শোনায়নি। আমাদের দুর্গতির কারণ এটাই। আর কি? কিছুই কোথাও যদি নেই, সব ছেড়ে দিলাম, কেউ আমাদের সাহায্য করবে না আমরা জানি। এই কজন যারা আমরা বেঁচে আছি, আমরা এখন শেষবারের মতো প্রতিজ্ঞা করব কি? চলো আমরা সবাই এসো, অন্য কেউ সাহায্য করবে না, পরস্পরকে সাহায্য করে দল বেঁধে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করার জন্য কঠিন প্রতিজ্ঞা। এই যে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে কি হওয়া? একত্রিত হওয়ার আহ্বান। কবিতার নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি। ঠিক আছে, এরপরে পিডিএফের প্রশ্নগুলো পাঠিয়েছি, দেখে নিও, ভালো থেকো, এরপরে পড়াবো।